আসসালামু আলাইকুম। রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের ফেসবুক পেজের অনলাইন ক্লাস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আমাদের যারা ছাত্র প্রথম বর্ষ 2020-21 এবং 2019-20 সালের শিক্ষার্থীদের, সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আমার আজকের এই ক্লাস। তাহলে আমি ক্লাসটা লাইভে নিচ্ছি যাতে তোমরা সরাসরি অংশগ্রহণ করতে পারো। যা হোক, আমি আর বেশি কথা বলছি না। যারা লাইভে আসছো বা তারা খবর পাচ্ছ, কেউ যদি লাইভে এসে থাকো বাকি বন্ধুদেরকে জানিয়ে দাও যাতে তারা সরাসরি লাইভে আসে এবং সরাসরি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করে। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, আর বেশি সময় এখানে ব্যয় করতেছি না। ওয়েলকাম টু দি ফেসবুক পেজ অফ রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। অনলাইন ক্লাস অনলাইন এসএসসি কেমিস্ট্রি, আজকে পরিবেশ রসায়নের 4 নম্বর ক্লাস। আমি গত ক্লাসের মধ্যে তোমাদের হেডলাইনের সাথে সম্পূর্ণ ক্লাস শেষ করতে পারি না। আমার একটু টেকনিক্যালি বা সফটওয়্যার একটু ডিস্টার্ব হয়েছিল, ওখানে যে অংশটা শেষ করতে পারছি না, আজকে সেই অংশটা এখানে আলোচনা করছি। মূলত আজকে আলোচনা করার কথা ছিল পরিবেশের উপরে, অ্যাসিড বৃষ্টি এবং নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে গত ক্লাসে আমি যে অংশ আলোচনা করতে পারি নাই, আজকের ক্লাসে আমি সে অংশ এখানে যোগ করে দিছি। তাহলে প্রথমে আগে সেই অংশ যাই। তাহলে হচ্ছে লুইস অ্যাসিড ক্ষার সম্পর্কে লুইসের মতবাদ, এই জিনিসটা আমি শেষ করতে পারি নাই গতবার। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। নাইট্রোজেন ফিক্সেশন। আমরা জানি নাইট্রোজেন বায়ুর মধ্যে তোমার ভর হিসেবে 78%, আর আয়তন হিসেবে 79% নাইট্রোজেন থাকে। সে নাইট্রোজেন এক জীবদেহের জন্য কত গুরুত্বপূর্ণ এবং সেইটা কিভাবে জীব গ্রহণ করতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে। অ্যাসিড বৃষ্টি এখানে মূল জিনিস, পরিবেশ দূষণের জন্য আমরা এইটা নিয়ে আলোচনা করব। এখন আসো অ্যাসিড ক্ষারক সম্পর্কে লুইস তত্ত্ব। আগে আমরা আগের ক্লাসে যে দুইটা তত্ত্ব আলোচনা করছিলাম, সেই দুইটা তত্ত্ব হলো আর্হেনিয়াস তত্ত্ব এবং ব্রস্টার-লাউরি তত্ত্ব। তো ওই দুইটা যেহেতু আশা করি তোমরা বুঝে গেছো, আর বুঝে না পারলে আমাকে ইনবক্স জানাবে, আমি পরবর্তী হলে তোমাদেরকে এগুলো অ্যানালাইসিস করে দেবো। আজকে শুধু আমি লুইস তত্ত্ব নিয়ে আলোচনা করি, যেহেতু আজকে অনেক কিছু আলোচনার বিষয় আছে, সেজন্য গত ক্লাস এখানে আলোচনা করার সুযোগ নেই। তাহলে অ্যাসিড ক্ষার সম্পর্কে লুইস তত্ত্ব কি? আমরা আগে অ্যাসিড সম্পর্কে আর্হেনিয়াস মতবাদে পড়ছি, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাকে অ্যাসিড বলে। যে সকল যোগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে অ্যাসিড বলে, আর যে সকল যোগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় তাদেরকে ক্ষারক বলে। আর আজকে আমরা ব্রস্টার-লাউরি মতবাদ পড়ছিলাম, যে সকল পদার্থ অন্য পদার্থকে হাইড্রোজেন ফোটন দান করে তাদেরকে অ্যাসিড বলে, আর যে সকল পদার্থ অন্য পদার্থ থেকে হাইড্রোজেন বা ফোটন গ্রহণ করতে পারে তাদেরকে ক্ষারক বলে। আজকে আমরা এমন একটা কনসেপ্ট আলোচনা করব, তোমরা এই কনসেপ্টে দেখে আশ্চর্য হয়ে যেতে পারো। আমরা ধাতুগুলোকে এখানে অ্যাসিড বলবো, অর্থাৎ যে ধাতু দিয়ে আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে এরও অ্যাসিডের মধ্যে পড়বে। অর্থাৎ এখানে এমন একটা কনসেপ্ট, এখানে তোমার অ্যাসিডের বর্ণনা করার জন্য হাইড্রোজেনের দরকার নেই, জলীয় দ্রবণের দরকার নেই, অন্য কোনো পদার্থের সহযোগিতার দরকার নেই। আমরা সরাসরি অ্যাসিডের সংজ্ঞাটা এখানে বলে দিতে পারবো। তাহলে 1923 সালে আমি পড়াই আসি।
1923 সালে জিএন লুইস ইলেকট্রনীয় তত্ত্বের ভিত্তিতে এসি2 কারকের ধারণা দেন। তার এই তত্ত্ব অনুসারে যেসব পদার্থ বা যেসব অন্য পদার্থ থেকে, যেমন তোমার অণু, আয়ন, এটা হতে পারে, নিঃসঙ্গে ইলেকট্রন জোড় গ্রহণ করার ক্ষমতা রাখে, তাদেরকে আমরা অ্যাসিড বলি। এবং শুধু অ্যাসিড নয়, তাদেরকে লুইস অ্যাসিড বলবো। এই ক্ষেত্রে তোমার বোরন ট্রাইফ্লোরাইড একটা অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি অ্যাসিড, বেরিয়াম ক্লোরাইড অ্যাসিড, ফেরিক ক্লোরাইড অ্যাসিড। কারণ এরা প্রত্যেক যোগ অন্য যে কোনো যোগ বা আয়ন থেকে জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। আবার কারক হলো যেসব পদার্থ বা আয়ন যাদের একজোড়া ইলেকট্রন দান করার ক্ষমতা রাখে, যেমন অ্যামোনিয়া, H2, সায়ানাইড, এটা সায়ানাইড আয়ন। এখানে আমি তোমাদেরকে বুঝাই, এই ফ্লোরিন, বোরন ট্রাইফ্লোরাইড, এটা অ্যাসিড, অ্যামোনিয়া একটা ক্ষার। কেন ক্ষার? এই যে বোরনের মনে করো 3টা বন্ধন আছে, তো 3টা বন্ধন যদি 3 জোড় ইলেকট্রন আছে, আমরা জানি একটা পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরে 4 জোড় ইলেকট্রন থাকে, এর অর্থ হলে 8টা ইলেকট্রন থাকে। তাহলে এখানে কি করবে, বোরনের মধ্যে 6টা ইলেকট্রন আছে, এর অর্থ হলে বোরন একজোড়া ইলেকট্রন, এই জায়গায় একজোড়া ইলেকট্রন নিতে পারবে। অপরদিকে তোমার অ্যামোনিয়ার একজোড়া ইলেকট্রন অতিরিক্ত আছে, তখন কি করবে, একজোড়া ইলেকট্রন দিতে পারবে। বোরন ট্রাইফ্লোরাইড একজোড়া ইলেকট্রন নিতে পারবে, অ্যামোনিয়া একজোড়া ইলেকট্রন দিতে পারবে। সেই হিসেবে তোমার অ্যামোনিয়া হলো হারক, লুইস হারক, বোরন ট্রাইফ্লোরাইড অ্যাসিড। এইভাবে তোমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবা। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে ব্যাখ্যা দিতে তোমাকে অবশ্যই সমযোজী বন্ধন চিন্তা করতে হবে। বেরিয়াম ক্লোরাইডও সমযোজী বন্ধন চিন্তা করে করতে হবে। আর ফেরিক ক্লোরাইড আসলে এটা হলো, আয়রনটা হলো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল আমরা জানি এদের এই ডি ব্লক মৌল এবং শূন্য ডি ব্লক, খালি ডি ব্লক থাকে। তো ডি ব্লক মৌলের মধ্যে তোমার সবসময় ইলেকট্রন, খালি ডি ব্লক থেকে জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেই জন্য সবসময় অ্যাসিড হিসেবে আহ্বাস করবে। তো আমরা পরের অংশ যাই, লুইস অ্যাসিডের প্রকারভেদ। আমরা লুইস অ্যাসিডকে কীভাবে শ্রেণীবিভাগ করব? লুইস অ্যাসিডে যেসব পরমাণু এক বা একাধিক শূন্য অরবিটাল থাকতে পারে, লুইস অ্যাসিডকে সাধারণভাবে নিম্নরূপে ভাগ করা যায়। অষ্টক ঘাটতি লুইস অ্যাসিড, বোরন ট্রাইফ্লোরাইড যৌগে বোরনের কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক পূরণের জন্য একজোড়া ইলেকট্রন ঘাটতি আছে, তাই ঘাটতি পূরণের জন্য একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই এটা লুইস অ্যাসিড। আর ফাঁকা ডি অরবিটাল থাকলে ওই যে বিশেষ করে অবস্থান্তর যৌগ, অবস্থান্তর মৌল, আয়রন, কপার, কোবাল্ট, নিকেল, এরা সবাই হলো লুইস অ্যাসিড। ফাঁকা কেন্দ্রীয় পরমাণু যোগ, যে সকল পরমাণুতে ডি অরবিটালের ফাঁকা থাকে তাই লুইস অ্যাসিড। ফাঁকা অরবিটালের থাকার কারণে এক বা একাধিক মুক্তযোগ ইলেকট্রন বিশিষ্ট অণুর সাথে বা আয়নের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এরা যোগ গঠন করতে পারে। উদাহরণ এখানে দেখাইছিলাম, অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড 3টা ক্লোরাইড গ্রহণ করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কার্বনিক ক্লোরাইড গ্রহণ করে এই যৌগটা উৎপন্ন করছে। তার 3 নম্বর দেখো, যে সকল অণুর কেন্দ্রীয় পরমাণুতে অধিকতর ঋণাত্মক মৌলের সাথে দ্বিবন্ধন যুক্ত থাকে, যেমন তোমার কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, অক্সিজেন দ্বিবন্ধন, তাহলে এখানে হাইড্রোক্সিল, এই অতিথির দ্বিবন্ধন থাকার কারণে এই কার্বন ডাইঅক্সাইড কী করবে, হাইড্রোক্সিল গ্রহণ, এখান থেকে হাইড্রোক্সিলের জোড় ইলেকট্রন থাকবে, হাইড্রোক্সিলের জোড় ইলেকট্রন, এখানে এক জোড় ইলেকট্রন আছে, এই জোড় ইলেকট্রন এখানে গ্রহণ করতে পারবে, সেই জন্য এইটাও এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড একটা লুইস অ্যাসিড। আর ধাতব পরমাণুগুলি এককভাবে লুইস অ্যাসিড হিসেবে ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ আয়রন, নিকেল, এরা লুইস অ্যাসিড। যেমন মনে করো এটা ডাইরেক্ট এটা 5টা তোমার কার্বনিল যৌগের সাথে যুক্ত হয়ে ফেরিক কার্বনিল, আয়রন কার্বনিল, এটাও অনুরূপভাবে নিকেল। এর অর্থ হলো যে কার্বনিলটা এখানে লিগেন্ড হিসেবে কাজ করছে, তো লিগেন্ডগুলি আয়রনের সাথে, এই আয়রনের ভিতরে ঢুকে, আয়রনের ডি অরবিটাল খালি থাকার কারণে
এবং আরও অন্য কারণ আছে, তোমরা সেটা প্রথম পত্রের তৃতীয় দিয়ে দেখতে পাবা। এই কারণে এরা লুইস অ্যাসিড। দাতব দনাত্মক আয়নও লুইস অ্যাসিড। যেমন এখানে আমি একটা কোবাল্ট দেখাইছিলাম, কোবাল্টের মধ্যে তোমার এটাও আমরা প্রথম পত্রের তৃতীয় দিয়ে আলোচনা করছি। একটা কোবাল্ট আয়ন, কোবাল্ট হলো একটা অবস্থান্তর মূল। এর মধ্যে 3d অরবিটালের মধ্যে 8টা ইলেকট্রন থাকে। আমরা জানি 3dতে সর্বোচ্চ ডিতে 10টা থাকতে পারে। আর ব্যাপার হলো এটা কিন্তু 3dতে 8টা থাকলেও এটা 6টা লিগ্যান্ড গ্রহণ করছে। এর অর্থ হইল যে 3d মধ্যে 3dতে 8টা নয়, কেন যে দিতে 6টা ইলেকট্রন, 7টা। আর এখানে কোবাল্ট 3 দাও, কোবাল্ট 3 তাহলে তখন 3 দিতে হয়ে যাবে। আবার আমি লিখি তিনটা, তো 3 6টা। এর অর্থ হইল যে 2টা ডি অরবিটালের খালি আছে, 4s খালি আছে, 4s শূন্য, 4p শূন্য, তাহলে এগুলো সব শূন্য অরবিটাল। এখানে এটা তো শূন্য অরবিটাল, শূন্য ইলেকট্রন, এটা তো শূন্য অরবিটাল। আর ডিতে 6টা ইলেকট্রন। তাহলে আমরা জানি ডিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 10টা। তাহলে 2টা ডি অরবিটালে 4টা, একটা এস অরবিটালে 2টা, 3টা পি অরবিটালে 6টা, টোটাল 12টা ইলেকট্রন এরা গ্রহণ করবে। 12টা মানে 6 জোড়, এতে 6টা লিগ্যান্ডের সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানে কোবাল্ট 3+ আয়নটা হলো লুইস অ্যাসিড। আশা করি এটা তোমাদের বোঝা গেছে। এখন আসলে লুইস এতক্ষণ বুঝে অ্যাসিডের শ্রেণী বিভাগ, এখন ক্ষারকের শ্রেণী বিভাগ। এখন লুইস ক্ষারক কাদেরকে বলবো আমরা? যেই সকল অণুর কেন্দ্রীয় মৌলে এক বা একাধিক নিঃসঙ্গ জোড় ইলেকট্রন তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলি। উদাহরণ হলো অ্যামোনিয়াম, ফসফেনিয়াম, H2O, H2S, HF, এইগুলো সবাই লুইস অ্যাসিড। এরা এটাতে এক জোড়, এটাতে এক জোড়, পানির মধ্যে 2 জোড়, হাইড্রোজেন সালফাইডও 2 জোড়, ক্লোরাইডে 3 জোড়, হাইড্রোজেন ক্লোরাইডে 3 জোড়। লোন পেয়ার ইলেকট্রন থাকে, সেজন্য এরা অন্য কোনো যৌগকে বা আয়নকে জোড় ইলেকট্রন প্রদান করতে পারবে। ঋণাত্মক আধান বিদ্যুৎ আয়নে অন্তত এক জোড়া ইলেকট্রন থাকে, তা থেকে ইলেকট্রন দান সহজ, তাই এটা তাই এরা লুইস অ্যাসিড। ক্লোরাইড একটা লুইস অ্যাসিড, কারণ এক্সট্রা ইলেকট্রন দিছে। লুইস বেস ক্ষার, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো লুইস অ্যাসিড। তো ক্লোরাইড এক্সট্রা ইলেকট্রন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে প্রদান করে। সায়ানাইড একটি লুইস ক্ষার, এটা 6টা সায়ানাইড 6 জোড়া ইলেকট্রন আয়রনকে প্রদান করছে। আর দ্বিবন্ধনযুক্ত যোগ, যেটা আগে বলছিলাম যে কোনো অ্যাসিডে অ্যালকিনে যোগ করলে অ্যালকিনের 5 ইলেকট্রন দাতা লুইস অ্যাসিড, যেমন সিলভার আয়ন, কপার আয়ন ইত্যাদির সাথে যুক্ত হয়ে জটিল আয়ন গঠন করে। এত বন্ধন বিশিষ্ট যোগ একটি লুইস অ্যাসিড, লুইস ক্ষারক। এখন দেখুন আমরা বিক্রিয়া দেখাচ্ছি। লুইস অ্যাসিড লুইস ক্ষারের সাথে বিক্রিয়া করে একটা যোগ উৎপন্ন করবে, পরস্পর বিক্রিয়া। এখানে পানি বা লবণ নয়, এখানে নতুন একটা যোগ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা ওই সংজ্ঞাটা যে আমরা জানি অ্যাসিড বেস বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এখানে কিন্তু পানি উৎপন্ন করবে না, লবণ উৎপন্ন করবে না, একটা ভিন্ন টাইপের যোগ উৎপন্ন করবে। এটা দেখাইছিলাম, আগের উদাহরণ দেখাইছি, এখন পরস্পর বিক্রিয়াতে দেখাইছি। এটা লুইস অ্যাসিড, এটা লুইস বেস। জোড় ইলেকট্রন প্রদান করবে এখানে দিয়ে, তাদের মাঝখানে একটা সম্পর্কে বন্ধন হয়ে যাবে। অর্থাৎ আমরা মাঝখানে বন্ধনটা এভাবে দেখাইতে পারি, এভাবে বন্ধন দেখাইতে পারো। H3
তারপরে তোমার BF3, এটাই হলো লুইস অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া। আবার তাহলে লুইস অ্যাসিড সম্পর্কে তোমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকু শেষ হয়ে গেছে। এখন আসো নাইট্রোজেন ফিক্সেশন। ফিক্স করে এটা আবদ্ধকরণ, সংযুক্তকরণও বলতে পারো, গ্রহণ করো বলতে পারো। অর্থাৎ আমরা কিভাবে নাইট্রোজেনটাকে পেতে পারি সেটাই হলো নাইট্রোজেন ফিক্সেশন। বায়ুমণ্ডলের নিম্নতর অংশে বা অঞ্চলে ট্রপোস্ফিয়ারের 78% আণবিক নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে। তো আণবিক নাইট্রোজেন 2 N2, আণবিক নাইট্রোজেন মানে N2। আমি আগেই বলছিলাম নাইট্রোজেন আছে, এটি সরাসরি অন্য যৌগের সাথে বিক্রিয়া করে নতুন যৌগ সৃষ্টি করে না। অথচ জীবন্ত অর্গানিজমের জন্য অপরিহার্য এই মৌলটি কীভাবে জীবন্ত অর্গানিজমে প্রবেশ করে? বস্তুত নাইট্রোজেন চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন উদ্ভিদ ও প্রাণী জগতে প্রবেশ করে। নাইট্রোজেন চক্রের সংজ্ঞা নিম্নরূপ: একগুচ্ছ ধারাবাহিক প্রক্রিয়ায় নাইট্রোজেন ও তার বিভিন্ন যৌগে পরিবেশে জীবন্ত অর্গানিজমের মধ্যে আন্তঃরূপান্তরিত হই তাকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। আর নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন চক্রের একটি অংশ। এর সংজ্ঞা নিম্নরূপ: যেই প্রক্রিয়া বায়ুমণ্ডলীয় অ্যামোনিয়াম ও অন্যান্য যৌগে রূপান্তরিত হইয়া উদ্ভিদে যুক্ত হয় তাকে নাইট্রোজেন ফিক্সেশন বলে। তোমরা এই উদাহরণ এখান থেকে সংজ্ঞাটা নাইট্রোজেন ফিক্সেশন তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তাহলে এই অংশটা লিখে দিলে হয়ে যাবে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন এখানে দেখে তোমরা এটা লিখে দিতে পারো। নাইট্রোজেন ফিক্সেশন দুই উপায়ে ঘটে, একটা প্রত্যক্ষ ফিক্সেশন বায়োলজিক্যাল ফিক্সেশন, আর পরোক্ষ মানে ম্যানমেড ফিক্সেশন, যেটা তোমরা ইউরিয়া সার, বিশেষ করে চতুর্থ ইউরিয়া যখন পড়বা তখন এই নাইট্রোজেন পরোক্ষভাবে আমরা ফিক্সেশনটা দেখতে পাবো। প্রত্যক্ষ ফিক্সেশনটা দেখো এখন মাটিতে তথা উদ্ভিদের বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। সিম্বায়োটিক নামে তোমরা বায়োলজিতে পড়ে থাকবা। এক ধরনের অর্গানিজম মানে উদ্ভিদ শিমু লতা পাতা জাতীয় উদ্ভিদে বসবাস করে এবং উদ্ভিদ থেকে শক্তি সংগ্রহ করে উদ্ভিদের শিকড়ে নিজেদের সংযুক্ত করে নতুন নুডলস তৈরি করে। এরা বায়ুমণ্ডল থেকে সরাসরি মৌলিক নাইট্রোজেন শোষণ করে নাইট্রোজেন গঠিত যৌগ গঠন করে, যা উদ্ভিদের দেহে পুষ্টির যোগান দেয়। তাহলে অ্যাক্টিনোমাইসাইট নামে অন্য গ্রুপেও ব্যাকটেরিয়া একই কাজ করে। এটা অবশ্য বায়োলজিক্যাল পড়া, তোমরা বায়োলজিক্যাল স্যারের সাথে এই জিনিসটা কি তোমরা শেয়ার করে নিতে পারো, যেহেতু আমরা বায়োলজি খুব কম পড়েছি। এটা এখন যেহেতু তোমার কেমিস্ট্রির সাথে বায়োলজি, ফিজিক্স, ম্যাথমেটিক্স সব কিছু রিলেটেড, তোমরা প্রত্যেক স্যারে তুমি যদি এখানে উদ্ভিদের ব্যাপার কিছু থাকে সেটা উদ্ভিদ বিজ্ঞান স্যারের সাথে জেনে নিবা, পদার্থ বিজ্ঞানের কোনো অংশ থাকলে পদার্থ বিজ্ঞান স্যারের কাছে জেনে নিবা, কোনো সমস্যা নেই। অঙ্কের বিষয় থাকলে অঙ্ক স্যারের কাছে তোমরা জেনে নিতে পারো। এখন আসে পরোক্ষ ফিক্সেশন, যেটা তোমাদের মনে করো তোমার আব্বা কৃষক, যদি কৃষক হয় জমিতে সার দিতে হয়, যেটাকে আমরা ইউরিয়া সার বলি। তাহলে ইউরিয়া সার এক ধরনের নাইট্রোজেন যৌগ, অর্থাৎ এখানে উদ্ভিদের পুষ্টি দেওয়ার জন্য ইউরিয়া সারটা দেওয়া হয়। তাহলে পরোক্ষ ফিক্সেশনে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন সরাসরি উদ্ভিদ বা মাটিতে আবদ্ধ হয় না, এক্ষেত্রে নাইট্রোজেন যৌগে রূপান্তরিত হয়ে আবদ্ধ হয়। তাহলে লেখো পরোক্ষ বজ্রপাতের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন। ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হয়, সেটা এখন তো আরো বেশি বেশি করে হচ্ছে। এটা একটি প্রাকৃতিক ঘটনা। বজ্রপাতের সময় তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াসে রূপান্তরিত হয় এবং বিদ্যুৎকরণ হয়। এই বিদ্যুৎকরণ দ্বারা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন ও বায়ুর সাথে অবস্থিত অক্সিজেন যুক্ত হইয়া নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তোমরা যখনও নাইট্রোজেন ওইভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করার পূর্বে মানুষ কৃত্রিমভাবেও তৈরি করে, এটা ন্যাচারালি হয়, পরোক্ষভাবে হয়, প্রাকৃতিক উপায়ে হয়।
যখন বজ্রপাত হয়, বজ্রপাতের সময় তাপমাত্রা হয় 3000 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বায়ুর নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হইয়া নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। পরে নাইট্রিক অক্সাইড 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার অক্সিজেন দ্বারা জারিত হইয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানি এবং অক্সিজেনের সাথে যুক্ত হইয়া নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে মাটিতে চলে আসে। এখন মাটির উপাদান যেমন চুনের সাথে বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে যুক্ত হইয়া নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করে। এই উৎপন্ন নাইট্রেট লবণ মাটির সাথে মিশে উদ্ভিদের পুষ্টি যোগায়। অর্থাৎ এটার নাইট্রেট লবণটা সবচেয়ে, তোমরা যখন প্র্যাকটিক্যাল, তোমাদের অবশ্য সিলেবাসে নাই, নাইট্রেট লবণ সবচেয়ে বেশি দ্রবীভূত হয়, দ্রাব্যতা সবচেয়ে বেশি, দ্রাব্যতা অংশে আমরা এটা করেছিলাম। নাইট্রিক অ্যাসিড বেশি দ্রবীভূত হয় কারণ এর দ্রাব্যতা বেশি। তো এটা দ্রবীভূত হয়ে নাইট্রেট আয়ন হবে। নাইট্রেট আয়ন উদ্ভিদ তার মূল দ্বারা শোষণ করে নেবে। শোষণ করে নিয়ে তখন উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি, এখানে নাইট্রেট লবণ যেটা আমরা জানি, আমাদের প্রোটিন, অ্যামিনো অ্যাসিড সবগুলো নাইট্রোজেন দ্বারা গঠিত। এই নাইট্রেট, এভাবে নাইট্রেটটা গ্রহণ করে উদ্ভিদ তার প্রয়োজন মতো এটাকে বায়োলজিক্যাল সিস্টেমে তার পুষ্টি রূপান্তরিত করে নেবে। এখন আসো পরোক্ষ ফিক্সেশন। এটা আমরা বজ্রপাতে যেটা এখন বর্ণনা করছি, প্রথমে নাইট্রিক অক্সাইড গঠন করবে। তো কী করবে, নাইট্রিক অক্সাইড গঠন করার সময় নাইট্রোজেন আর অক্সিজেনে মিলে নাইট্রিক অক্সাইড হবে। বজ্রপাতের বিদ্যুৎ ধরুন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 30,000 না, এটা আসলে এডিট করার সময় ভুল হয়ে গেছে, একটা শূন্য হবে না, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড হবে। সেই নাইট্রিক অক্সাইড, এটা নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে। তবে এখানে আরেকটা ব্যাপারে আমরা এখানে যোগ করতে পারি, নাইট্রিক অক্সাইড মূলত এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেন দ্বারা জ্বালিত হবে, তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড। তোমরা এইটার সাথে এটা যোগ করে দিতে পারো। আর তোমার এরপর অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড কীভাবে, এটা গঠন কীভাবে হবে, এটার গঠন তখন ওই নাইট্রোজেন ডাইঅক্সাইড, বায়ুর অক্সিজেন এবং জলীয় বৃষ্টির পানি, রেইন ওয়াটার, নাইট্রিক অ্যাসিড হয়ে যাবে। আর এইটা দ্রবণীয় নাইট্রেট কীভাবে গঠন করবে, দ্রবণীয় নাইট্রেট কীভাবে গঠন, এই সময় বলছিলাম আগে, ক্যালসিয়াম অক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম নাইট্রেটে রূপান্তরিত হয়। আর অন্যান্য ফরমেশন, এখানে নাইট্রেট আয়ন, ক্যালসিয়াম নাইট্রেট যেহেতু আমরা জানি মাটির সাথে পানি থাকে, পানির সাথে ক্যালসিয়াম নাইট্রেট বিয়োজিত হয়ে নাইট্রেট আয়নে পরিণত হয়। নাইট্রেট আয়নে পরিণত হবে। নাইট্রেট আয়ন, এই নাইট্রেট আয়ন উদ্ভিদ সরাসরি গ্রহণ করে তার আগে যেটা বলছিলাম প্রয়োজনীয় পুষ্টি উৎপন্ন করে। আর অন্যান্য পদ্ধতিও দেখো, সংশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতিতে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্যাসকে উপযুক্ত পরিবেশে উপযুক্ত যৌগে পরিণত করে মাটিতে যোগ করে নাইট্রোজেন, এটা দীর্ঘিকার রসিকার দিবে, এটা নাইট্রোজেন আবদ্ধ করা হয়। যেমন নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ করে মাটিতে নাইট্রোজেন গ্যাস আবদ্ধ করে। হেবার পদ্ধতি, হাইড্রোজেন গ্যাস ও নাইট্রোজেন গ্যাসে পরমাণুীয় সংশ্লেষণ প্রক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস থেকে ইউরিয়া এবং ডাইঅ্যামোনিয়াম ফসফেট সার উৎপাদন করা হয়। আমরা প্রথম পত্রের মধ্যে রাসায়নিক সাম্যাবস্থায় নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কীভাবে অ্যামোনিয়া উৎপন্ন হয় সেটা আলোচনা করেছি। তবে এখানে যেহেতু এইখানে সেকেন্ডারি ব্যাপার, প্রাথমিক ব্যাপার হলো আমরা কীভাবে নাইট্রোজেন ফিক্সেশন করছি, এটাই পদ্ধতিটা মুখস্থ মনে রাখলে হবে এই জায়গায়। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এইটা আবার তোমাদের পঞ্চমধ্যেই লাগবে। তাহলে সংশ্লেষণ নাইট্রোজেন হাইড্রোজেন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 200 ডিগ্রি সেলসিয়াস, 450 ডিগ্রি সেলসিয়াস, 200 অ্যাটমসফিয়ার, এটা হবে না, 200 অ্যাটমসফিয়ার সাফে আয়রন শূন্য এবং অ্যালুমিনিয়াম প্রভাবক সহকারী প্রভাবক। আয়রন শূন্য হলো প্রভাবক, অ্যালুমিনিয়াম
অক্সাইড হলো সহকারী প্রভাবকের সাথে বিক্রিয়া করে, আবার বলি গ্যাসীয় নাইট্রোজেন, গ্যাসীয় হাইড্রোজেন, এটা বায়ু থেকে কীভাবে নাইট্রোজেন সংগ্রহ করে সেটা তোমরা শিল্প রসায়নে পড়বে, অর্থনৈতিক রসায়নে পড়বে, ওখানে হাইড্রোজেনও আছে। তাহলে আমরা জাস্ট এখানে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। উৎপন্ন অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ঘটিয়ে প্রক্রিয়াটাও কিন্তু ওখানে বর্ণনা আছে, এখানে জাস্ট শুধু মনে রাখলে হবে। প্রথমে এইটা অ্যামোনিয়াম কার্বামেট, এটা পরবর্তী হালে এখান থেকে তোমার এখন পানি অপসারণ হয়ে যাবে, পানি অপসারণ হইয়ে তখন ইউরিয়া হয়ে যাবে, অ্যামোনিয়াম কার্বামেট। এটা ইউরিয়াতে রূপান্তরিত হবে, এখানে একটু হবে, অর্থাৎ এখানে তোমার কোনো পানি বাইরে হয়ে যাবে। তো এই যে তাহলে এই ইউরিয়া এখন মাটির সাথে যখন দিবে তখন হয়ে যাবে নাইট্রোজেন আবদ্ধ, অর্থাৎ এখানে ইউরিয়া উদ্ভিদে তার প্রয়োজনীয় পুষ্টি, ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকে, পুষ্টি পেয়ে যাবো, সেখান থেকে উদ্ভিদ তার নিজের মতো করে ওখান থেকে এই ইউরিয়া সারকে পুষ্টিতে রূপান্তর করবে। এখানে পরোক্ষ ফিজিক্স আরও আছে। অসওয়াল পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া ও বায়ুর বস্তুত অক্সিজেন আয়তনিক প্রভাবকের উপস্থিতিতে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়। এই গ্যাসকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জারিত করে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। আগের নিয়ম হয় যেটা বলছি, পানিতে শোষণ করিয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়। এই নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড বিভিন্ন নাইট্রেট লবণ, যেমন ক্যালসিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, CaN যেটাকে বলে, উৎপন্ন করে মাটি সার হিসেবে প্রয়োগ করা হয়। তাহলে আমরা বুঝছি কীভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয়। নাইট্রোজেন ফিক্সেশনটা এখানে আমরা তোমাদেরকে দেখাইলাম, ওই আগের রিয়াকশানগুলি আবার এখানে একটু দেখাই। অসওয়াল পদ্ধতিতে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে প্লাটিনাম, রুবিডিয়াম, এটা হলো প্রভাবক, তাপমাত্রা হলো 900 ডিগ্রি সেলসিয়াস, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে সাথে পানি, আর নাইট্রিক অক্সাইড ওই আবার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর অক্সিজেনের সাথে জারিত হইয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন পানি সহযোগে অ্যামোনিয়া উৎপন্ন করবে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে, এটা নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড যখনও তোমার অক্সাইডেন ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট পানি হবে। এই ক্যালসিয়াম নাইট্রেট মাটির সাথে, মাটির বিভিন্ন লবণ, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদির সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণে পরিণত হবে। তো নাইট্রেট লবণ, নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেটও সরাসরি নাইট্রেটটা তখন ফিক্সেশন, অর্থাৎ নাইট্রোজেন উদ্ভিদ দ্বারা ফিক্সড হয়ে যাবে। আজকে যেটা নিয়ে মোটামুটি আমার প্রাইম ক্লাস হওয়ার কথা ছিল সেটা হলো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি এর কারণ ক্ষতি গ্যাস, আমরা এটা নিয়ে পরের অংশে আলোচনায় যাচ্ছি। এখন আসলে অ্যাসিড বৃষ্টি কীভাবে সূচনা হয়, এটা জিনিসটা কি, অ্যাসিড বৃষ্টি হয়তো তোমাদের কাছে অনেকে নতুন কনসেপ্ট হতে পারে। আমরা যারা তোমাদের সেকেন্ড ইয়ার আছো তারা তো গত ক্লাসে মানে প্রথম পেপারে চতুর্থ অধ্যায়ে আমরা এই পিএইচ নিয়ে আলোচনা করেছি। যারা ফার্স্ট ইয়ার তারা হয়তো পিএইচ নিয়ে অজানা নয়, তোমরাও 9-10-এ পিএইচ কিছুটা পড়ে এসেছো। পিএইচ 7 অর্থাৎ বিশুদ্ধ পানির পিএইচ 7 ফলে বৃষ্টির পানি নিরপেক্ষ পানি, এত হলো বৃষ্টির পানি, এটা আসলে অম্লীয় হয়ে যায়। এত হলো বৃষ্টির পানি এখানে একটু এটা অম্লীয় হবে, অম্লীয় হয়ে থাকে, অম্লীয়, সামান্য অম্লীয় হয়। এর কারণ কি, বৃষ্টির পানির সাথে কার্বন ডাইঅক্সাইড কিছু অংশের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এই কার্বনিক অ্যাসিড ডুবো অ্যাসিড হয় বৃষ্টির পানিতে কিছুটা অম্লীয়। এইভাবে সৃষ্ট কার্বনিক অ্যাসিডের প্রায় পুরোটাই আবার বিয়োজিত হয়ে কার্বনেট বায়ুমণ্ডলে মিশে যায় কার্বন ডাইঅক্সাইড, ফলে কার্বন ডাইঅক্সাইড কারণে বৃষ্টিতে যে পরিবেশে তেমন কোনো ক্ষতি করে না। এটা দেখো
পানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড, আর এটা বিয়োজিত হইয়া হাইড্রোজেন আয়ন, কার্বনেট। কিন্তু বাতাসে যদি সালফার, নাইট্রোজেন, বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেন এনে SOX দিছি, NOx দিছি। SOX বলতে আমি আবার এগুলোকে সংজ্ঞায়িত করছি, SOX এর মধ্যে যত অক্সাইড থাক না কেন এটা সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। NOx এর মধ্যে 5টা অক্সাইড আছে, শুধু এখানে নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড অধিক পরিমাণে থাকে। তবে এগুলো বায়ুর উপস্থিতিতে বিক্রিয়ক প্রভাবক সৌরশক্তির প্রভাবে অক্সিজেনের সাথে এবং পানির সাথে, অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড উৎপন্ন করবে। সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডে মিশ্রিত পানি যখন বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। এক্ষেত্রে পিএইচের মান অপেক্ষা 5 থেকে এবং 3.5 এর মধ্যে হয়ে থাকে। অ্যাসিড বৃষ্টির কারণ, অ্যাসিড বৃষ্টির জন্য বায়ুতে অধিক পরিমাণ সালফার অক্সাইড মানে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড মানে নাইট্রোজিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এর উপস্থিতি দায়ী। এটার উপস্থিতি দায়ী অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান ভূমিকা রাখে এবং নাইট্রোজেন অক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড, সালফার অক্সাইড থেকে সালফিক অ্যাসিড উৎপন্ন হয়। আমি সালফার অক্সাইড বলছি, এটা দুইটাই হতে পারে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। নাইট্রোজেন অক্সাইড দুইটাই হতে পারে, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। অ্যাসিড বৃষ্টিতে নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিডের অবদান যথাক্রমে 60 থেকে 65% নাইট্রিক অ্যাসিড আর 30 থেকে 35% হবে সালফিক অ্যাসিড। বায়ুতে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন যত বাড়বে অ্যাসিড বৃষ্টির প্রবণতা ও তীব্রতা তত বাড়বে। এখন এসব বায়ুতে এত কীভাবে অ্যাসিড বৃষ্টির কারণ দেখি আমরা আরও আলোচনায় করেছি। এখানে প্রাকৃতিক উৎস, পৃথিবীর বিভিন্ন দেশে সময়ে অগ্নি উৎপাত, বিভিন্ন সময়ে অগ্নি উৎপাত হয়, বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে, এখানে বিভিন্ন সময়ে মাঝে মাঝেও বলতে পারেন। যাক, অগ্নি উৎপাতের সময় প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড বায়ুর সাথে মিশে যায়। বায়ুমণ্ডলে সালফারের প্রায় 67% প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়। মানুষ্য সৃষ্ট উৎস, তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটার দরকার হলো শিল্প, মোটর গাড়ি প্রভৃতি সালফার কয়লা জ্বালানি দহনের ফলে বায়ুতে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড অবমুক্ত। বিভিন্ন ধাতু নিষ্কাশনের সময় উত্তাল সুতানাগারে হতেও প্রচুর পরিমাণ সালফার ডাইঅক্সাইড বায়ুতে মিশে যায়। আর বিভিন্ন উৎস হতে জমা হওয়া ধাতব অক্সাইড, ধূলিকণা, সূর্যালোক প্রভৃতি বায়ুস্থ অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিক অ্যাসিড গঠন করে, যা বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়। যেমন ফুয়েল বলতে কি, আমরা বাসায় যে জ্বালানি জ্বালাই, লাহরি জ্বালাই, মিথেন জ্বালাই, প্রোপেন জ্বালাই, বিউটেন জ্বালাই, যা জ্বালাই না কেন এটার মধ্যেও সালফার থাকে। যদি এটা বিশুদ্ধ হয় সালফার ডাইঅক্সাইড, সেই সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড অক্সিজেন পানির সাথে মিলে সালফিক অ্যাসিড হয়ে যায়। সালফার ডাইঅক্সাইড সরাসরি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিক অ্যাসিডও উৎপন্ন করে, এটাও ভূমিকা রাখে অ্যাসিড বৃষ্টিতে, এটা সালফিক অ্যাসিড। আর এখানে দেখো হাইড্রোজেন, এটা অন্য জায়গা থেকে আছে, এইটার অংশ না এটা। এখন আসলে বায়ুতে নাইট্রিক অক্সাইডের উৎস থেকে এসে সালফার ডাইঅক্সাইডের উৎস দেখাইলাম। নাইট্রোজেন অক্সাইডের উৎস কীভাবে? নাইট্রোজেন আসলে প্রথমে তো বলছিলাম বজ্রপাতের সময় নাইট্রোজেন উৎপন্ন হয় এবং সেই নাইট্রোজেনের মধ্যে যে সামান্য পরিমাণ নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় সেটা বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে এটা পিএইচ খুব বেশি কমায় না, 0.5 পর্যন্ত, 5-6 এরকম থাকে। আচ্ছা, এখন আমি বলি নাইট্রোজেনের মোট অক্সাইড 5টি, এগুলো হলো নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এদের মধ্যকার নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডকে NOx বলে। এটা মনে রাখবো, মাল্টিপল চয়েসের জন্য ইম্পর্টেন্ট। অ্যাসিড বৃষ্টিতে নাইট্রোজেন অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডকে প্রধানত নাইট্রিক অক্সাইড বলবো, এটা দায়ী করা হয়, এটাই কালপিট মূল। এরা প্রকৃতির উৎস। বজ্রপাতের সময়, যেটা আগে আলোচনা করছি, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সৃষ্টি হয়। এই তাপমাত্রায় বায়ুস্থ নাইট্রোজেন অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। পরে নাইট্রিক অক্সাইড বায়ুতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়। আর নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, আর এটা
নাইট্রোজেন ডাইঅক্সাইড। কিছু অণুজীব দ্বারা মাটির অ্যামোনিয়া লবণ বিয়োজনের ফলেও বায়ুতে নাইট্রিক অক্সাইড মিশে যায়। মনুষ্যসৃষ্ট উৎস তাপবিদ্যুৎ কেন্দ্র, মোটর গাড়ি, জ্বালানি, ইটভাটা, কয়লা দহনের সময় প্রচণ্ড তাপের সৃষ্টি হয়। এই তাপে নাইট্রোজেন প্রভাবে অক্সিজেন, অর্থাৎ এখানেও এত তাপ বেশি হয় বায়ুর মধ্যে নাইট্রোজেন অক্সিজেন বিক্রি করে নাইট্রিক অক্সাইড হয়ে যায়। পরে তা অক্সিজেন দ্বারা জারিত হইয়া নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত করে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং ব্যবহারের সময় প্রচুর পরিমাণ নাইট্রিক অক্সাইড বায়ুর সাথে মিশে যায়। এখন আসো বায়ুতে নাইট্রোজেন অক্সাইডের উৎস, অ্যাসিড বৃষ্টির কারণ। মনুষ্যসৃষ্ট উৎস বিদ্যুৎ কেন্দ্র, এটা তো আগেই আলোচনা করছি, আর একটু বলে দিই। তাপ বিদ্যুৎ কেন্দ্র, মোটর গাড়ি, জ্বালানি, ইটভাটায় কয়লা দহনের ফলে তোমার দহনের সময় প্রচণ্ড তাপের সৃষ্টি হয়। এই তাপে নাইট্রোজেনের প্রভাবে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, পরে অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এছাড়া নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ব্যবহারের সময় প্রচুর পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুতে মিশে যায়। বিভিন্ন প্রভাবের উপস্থিতিতে নাইট্রোজেন অক্সাইড অর্থাৎ নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুস্থ অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিড সরাসরি বৃষ্টির পানির সাথে মিশে বৃষ্টি আকারে পৃথিবীতে নেমে আসে, পতিত হয়। তাহলে এটা দেখালাম আমরা, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড লেখো। আগের নিয়মে নাইট্রোজেন যোগ অক্সিজেন, নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড, পরে সেই নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড, আবার তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড, আবার অক্সিজেন নাইট্রিক অক্সাইড, আবার অক্সিজেন ছাড়া জারিত হয়ে। আমি এমনি এটা তোমাদের মোটামুটি কীভাবে হয় সেটা দেখাচ্ছি। এগুলো যেহেতু আগে অনেকবার দেখানো হয়েছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড পানি বৃষ্টি অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড হয়ে নাইট্রিক অ্যাসিড হয়ে ভূপৃষ্ঠে চলে আসে। এখন অ্যাসিড বৃষ্টির প্রভাবে আমাদের কি ক্ষতি হয় আমরা একটু সেটা আলোচনা করি। এফেক্ট অফ অ্যাসিড বৃষ্টি। এটা দেখো, আমি কতগুলো চিত্র দেখাচ্ছি, চিত্রগুলি দেখো কীভাবে হচ্ছে। এটা একটু ঝাপসা দেখাচ্ছে, তোমাদের যদি মোবাইলে ভালো করে দেখো তোমার বায়ুর অক্সিজেন। এই চিত্রগুলো একটু দেখো, মানে কীভাবে দেখো সান, অক্সিজেন, ওজন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিড কীভাবে পরিবেশে এইখানে উদ্ভিদগুলোকে কী ক্ষতি করে সেটা তোমরা এখানে চিত্রের মধ্যে বুঝতে পারবে। এখানেও ঠিক একইভাবে অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন বৃষ্টির পানির সাথে পরে এটাই, এটা শিল্পহারানা থেকে কীভাবে তোমার সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন সেটা বায়ুর সূর্যালোকের দ্বারা বায়ুর অক্সিজেন অক্সিডাইজ হয়ে সালফিক অ্যাসিড। এইগুলো একটু তোমরা চিত্রগুলি দেখে নিবা। দেখো এখানে পরিবেশ কীরকম হয়ে গেছে, আস্তে আস্তে এতক্ষণ সবুজ ছিল, আস্তে আস্তে কালো হয়ে গেছে। তো এখন ওই যে বৃষ্টির পানি দেখো মাছ মরে পড়ে আছে। হ্যাঁ, উদ্ভিদ মারা যাচ্ছে, অর্থাৎ পিএইচ যখন 3.5 বা তার নিচে নেমে যাবে তখন এই অবস্থা হবে। দেখো বৃষ্টির পানির ফলে বিল্ডিং টিল্ডিং সব আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে। ডিজলভ লাইমস্টোন এবং মার্বল এগুলো আস্তে আস্তে মিশে যাচ্ছে, মাটি হচ্ছে ইনএফেক্ট অন বিল্ডিং। এটা হয়তো তোমার ভাস্কর্য নিয়ে দেওয়ানো গেল, ভাস্কর্যগুলি আস্তে আস্তে অ্যাসিড বৃষ্টি দ্বারা এই অবস্থা হয়ে যাবে। ভাস্কর্যগুলিও তোমার যদি অন্য প্রোডাকশন না আনে মমির মতো, এগুলো এরকম হয়ে যাবে ভাস্কর্য। এখন এক সময় বনজঙ্গল দেখা যাবে এটা বিরান বনভূমিতে পরিণত হবে। আচ্ছা, যা হোক, আমরা সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো আগে তোমাদেরকে আমি বর্ণনা করে লিখে দিয়েছি, এগুলো একটু চিত্র আকারে তোমাকে দেখাইলাম। এখন অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করি। ভাস্কর্য, অট্টালিকা, ধাতুর উপর প্রভাব। অট্টালিকা আমরা চিত্র দেখে এখন বুঝতে পারছি। তোমার অট্টালিকার মূল উপাদান হলো মার্বেল ও চুনাপাথর, যা মূলত ক্যালসিয়াম কার্বনেট। অ্যাসিড বৃষ্টির উপাদানে সালফার ডাইঅক্সাইড এবং অ্যাসিড বৃষ্টি চুনাপাথের সাথে বিক্রিয়া করে ক্ষয় করে দেয়। ক্যালসিয়াম কার্বনেট, সালফার ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সালফেট তো দ্রবীভূত হয়ে যাবে মাটির সাথে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে চলে যাবে। ক্যালসিয়াম সালফিক অ্যাসিডে ক্যালসিয়াম সালফেট পানি কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে।
যাক এটা আবার ক্যালসিয়াম একুয়েস, এটা জোকোটিনও একই সাথে সালফিক অ্যাসিডের সাথে দ্রবীতে সালফিক অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা না, এটা সালফিক, এটা দরকারও নেই আর, ঠিক আছে। যেহেতু ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম সালফেট বেশি দ্রবণীয়, সেহেতু এটা পানির সাথে দ্রুত হয়ে যায়, ফলে চুনাপাথর দ্বারা গঠিত বস্তু ক্ষয় হয়। তাছাড়া ক্যালসিয়াম কার্বনেট এর আয়তন বেশি বলে অট্টালিকা ফুলে যায়, স্ফীতি হয়ে যায়, মোটা হয়ে যায়। কোথায় কোথায় দেখবা তোমরা অট্টালিকা মোটা হয়ে গেছে, এর কারণ হলো এর আয়তনিক, অর্থাৎ গাঠনিক আয়তন বেশি ক্যালসিয়াম সালফেটের কার্বনের অপেক্ষা। এইরূপ অট্টালিকা যা করে এটা বৃষ্টির পূর্বে সালফার ডাইঅক্সাইড বায়ুস্থ বিভিন্ন কণার সাথে মিশে যায় এবং একে শুষ্ক জমাট হওয়া বলো, হওয়া হয়ে গেছে, এটা জমাট হওয়া, শুষ্ক জমাট হওয়া হওয়া। এটা আসলে তোমার মাঝে মাঝে সবসময় চেক করতে হয়, নিচ থেকে তোমার অটো কারেকশন করতে গিয়ে ভুল করে ফেলে। তাহলে ফেরাস সালফেট ওই যে অক্সিজেন ফেরাস সালফেট তোমার আয়রনও সালফার ডাইঅক্সাইড দ্বারা ফেরাস সালফেটে পরিণত হবে। ফেরাস সালফেট বিলবি পানির ভিতরে দ্রবীভূত হয়ে গিয়ে আয়রনও তোমার চলে যাবে বেশি। আরও দেখাইলাম এখানে, দেখো আয়রন, সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, ফেরাস সালফেট। আবার অ্যাসিড বৃষ্টি সরাসরি ধাতুর উপর যখন পতিত হয় তখন অটো প্রভৃতি এর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এখানে সরাসরি ফেরাস সালফেটে পরিণত হয়। উৎপাদনের ফলে এই সকল লৌহ নির্মিত অট্টালিকা পরিবাহিতা বৃদ্ধি পায়, অর্থাৎ মরিচা তৈরি করে হার বৃদ্ধি হয়, ফলে ধাতুর ক্ষয় হয়। এইভাবে স্তরের বস্তুর হবে, এখানে বস্তুর অন্য ধাতুর উপর থেকে অপসারিত, অর্থাৎ অস্তর অন্য ধাতুর উপর থেকে অপসারিত হয়। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড, পানির সাথে অ্যালুমিনিয়াম সালফেট ইত্যাদি, এভাবে তোমার অ্যালুমিনিয়ামও হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু তোমার এটা শক্ত থাকবে, রুবি, কিন্তু এটা সালফিক অ্যালুমিনিয়াম সালফেট যখন তোমার পানির সাথে দ্রবীভূত হয়ে যাবে। অ্যাসিড বৃষ্টি উদ্ভিদ জগতের উপর প্রভাব, যেটা আমরা তোমাদের চিত্র দেখাইছিলাম কিছুক্ষণ আগে, এটি মাটি হতে উদ্ভিদের অতি প্রয়োজনীয় আয়ন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম দ্রুত করে নিয়ে যায়। পাথরে বিদ্যমান অ্যালুমিনিয়াম মাটিতে যুক্ত করে, যা উদ্ভিদের জন্য বিষাক্ত। তখন মাটির প্রয়োজনীয় পুষ্টিগুণ না থাকায় গাছ বাঁচতে পারে না। উদাহরণস্বরূপ, মাটির ম্যাগনেসিয়াম আয়ন হ্রাস পেলে উদ্ভিদের ক্লোরোফিল হ্রাস পায়, ফলে উদ্ভিদ প্রয়োজনীয় সালোক সংশ্লেষণ হতে পারে না। এই জন্য উদ্ভিদের দেহবৃদ্ধি বন্ধ হয়ে যায়, এটাকে পাতা ঝরা বলে। বাতাসে বিদ্যমান সালফার ডাইঅক্সাইড শুষ্ক অ্যাসিডের জমাটকরণে পাতা স্টোমাটা মানে পত্ররন্ধ্র যেটাকে বলে বাংলায়, অধিশোষিত হইয়া হয় বলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। অ্যাসিড বৃষ্টির প্রভাব 3 নম্বর, দেহ পানির উপর প্রভাব। অ্যাসিড বৃষ্টির অনেক কাল বিল নদী নালাকে মৎস্য শূন্য করেছে, মাছ মেরে ফেলেছে। বিভিন্ন প্রকার মাছ পানির পিএইচের নিচে নেমে গেলে বাঁচতে পারে না। কাল বিলের পানির পিএইচ 4 হলে একে মৃত ধরা হয়, কারণ এই অবস্থায় শিলা থেকে মুক্ত অ্যালুমিনিয়াম আয়ন পানিতে মিশে যায়। পানিতে অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতির দরুন মাছের ফুলকায় কাজ থেমে যায়, ফলে এটি পানি থেকে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারে না। আর অ্যাসিড বৃষ্টিতে পানির নাইট্রেটের উপস্থিতিতে বিশেষ প্রকারের সমস্যা যোগ হয়। আয়ন থাকলে এটা ইউট্রিফিকেশন ঘটে। নাইট্রেট এতে জলজ উদ্ভিদ জন্মাতে সহায়তা করে, ফলে নাইট্রোজেন অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। মানব স্বাস্থ্যের উপর প্রভাব কী হতে পারে একটু দেখি। যদি বায়ুতে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি গ্যাসীয় উপাদান থাকে, তবে মানুষের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, ফুসফুসের মিউকাস পর্দার ক্ষতি করে, ফলে গলা ও নাকের হতাশ সৃষ্টি করে, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস আর এমফিসেমা প্রভৃতি রোগ দেখা যায়। চোখের প্রদাহ বৃদ্ধি করে। বিষাক্ত ধাতব আয়ন যথা লেড আয়ন, কপার আয়ন, যা বৃষ্টির কারণে পাইপ হতে পানিতে বিভক্ত হয়, কিংবা শিলা হতে অ্যালুমিনিয়াম পানিতে মিশে যাওয়ার ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। পানিতে অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতির কারণে মানুষের অ্যালজাইমার রোগ হতে পারে। আমরা অ্যাসিড বৃষ্টিকে কিভাবে হ্রাস করব? অ্যাসিড বৃষ্টি হ্রাসের এটা আমাদের উপর নির্ভর করবে কিভাবে আমরা অ্যাসিড বৃষ্টি হ্রাস করব। অ্যাসিড বৃষ্টি আমরা তো আসলে শিল্প কারখানা না হলে তো চলে না। আবার শিল্প কারখানা থেকে আমাদের বিভিন্ন বর্জ্য পদার্থ বাইর হয়, তাহলে এখানে
অ্যাসিড বৃষ্টি হ্রাস করার জন্য তোমাকে সালফার ডাইঅক্সাইডের নির্গমন হ্রাস করতে হবে। এখানে FGD, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, অর্থাৎ যেই সকল শিল্প কারখানায় সালফার উৎপন্ন হয় সেখানে এমন ব্যবস্থা করতে হবে যাতে সালফার ডাইঅক্সাইড বায়ুতে না যায়। তো এখানে FGD এটা মনে করো মাল্টিপল হয়েছে, অনেকবার বোর্ডে আছে FGD, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। এটা পুরো এইভাবে লিখে দিলে হবে অথবা বর্ণনা করতে পারে। প্লান্টের ব্যবহার, এই পদ্ধতিতে কলকারখানা বা বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড শোষণের ব্যবস্থা করা হয়। চুনাপাথর বা চুন দ্বারা সালফার ডাইঅক্সাইড শোষণ করা যায়। যে ক্যালসিয়াম কার্বন সালফার ডাইঅক্সাইড ক্যালসিয়াম সালফেট হয়ে যাবে, তাহলে তোমার সালফার ডাইঅক্সাইড ক্যালসিয়াম সালফেট হিসেবে তখন এটা কারণ হলো ক্যালসিয়াম সালফেট ডিসালফারাইজেশন শুধু তোমার পরিবেশ রক্ষার্থে না, এটা যারা ইন্ডাস্ট্রি করে তারাও বুঝবে এই জিনিসটাও একটা কিন্তু প্রয়োজনীয় উপাদান শিল্পের জন্য। বাই প্রোডাক্ট হিসেবে ক্যালসিয়াম সালফেট তারা পেতে পারে, এটা অন্য কাজে লাগাইতে পারবে। একই সাথে পরিবেশের দূষণ থেকেও রক্ষা পাবে। আর তোমরা আপনার প্রশ্নপত্র, তাহলে এখানে তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যতটুকু ক্ষতি করে সালফার ডাইঅক্সাইড তার চেয়ে বেশি ক্ষতি করে। সরাসরি চুন দ্বারা করলে তোমার কার্বনেট হচ্ছে না, ক্যালসিয়াম সালফেট হচ্ছে। আর ক্যালসিয়াম সালফেটের সাথে যদি অক্সিজেন পানি, এটা তখন তোমাকে এটা হলো তোমার, এটাকে আমরা জিপসাম লবণ হিসেবে আমরা এটাকে, এটা যেটা আমরা মাটিতে সার হিসেবে দিতে পারি। অর্থাৎ এইভাবে যে ক্যালসিয়াম সালফেটে রূপান্তরিত করে তাকে অক্সিজেন এবং পানির সাথে মিশিয়ে জিপসামে রূপান্তরিত করে সেটা পুনরায় সার হিসেবে ব্যবহার করা যায়। একই সাথে পরিবেশকেও দূষণ থেকে রক্ষা করলো, নিজেও লাভবান হলো। আর মিথেন দ্বারা সালফার ডাইঅক্সাইড বিজারণ করে এই প্রক্রিয়ায় উৎপাদিত হাইড্রোজেন সালফার সালফার ডাইঅক্সাইড মিশ্রণ ফেরিক অক্সাইড দ্বারা বিজারিত করে মৌলিক সালফারের উৎপন্ন করা হয়, ফলে সালফারকে সালফিক অ্যাসিডে রূপান্তরিত করে। সালফার ডাইঅক্সাইড মিথেনের সাথে হাইড্রোজেন সালফার, আবার হাইড্রোজেন সালফার অক্সিজেন দ্বারা ডাইরেক্ট সালফার। এই সমীকরণগুলো একটু মুখস্থ রাখবে। শিল্প কারখানা থেকে নির্গত গ্যাসীয় রিসাইক্লিং অ্যাসিড সৃষ্টিকারী গ্যাসকে আমরা কী করব, যেসব বর্জ্য হিসেবে নির্গত হয় তাদেরকে পুনরায় সঞ্চিত করে অনুরূপ অ্যাসিডের পরিণত করা হয়। সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তাকে সালফিক অ্যাসিড, অক্সিজেনের সাথে সালফিক অ্যাসিডে রূপান্তর করবে, নাইট্রোজেন ডাইঅক্সাইডকে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করে করবে। এইভাবেও তোমার একই সাথে এইগুলো যা হোক, যদিও আমরা প্রায় বিশুদ্ধ সালফিক অ্যাসিড না হয়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই সালফিক অ্যাসিডটা আমরা পেতে পারি। একই সাথে সালফার ডাইঅক্সাইড বায়ুতে যাওয়া থেকে রোধ করতে পারি। অনুরূপভাবে ঠিক সেই রকম নাইট্রিক অ্যাসিডকেও অক্সিজেন দ্বারা জাজিত করে এটা অক্সিজেনের পানির সাথে মিক্সার করে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করবে। তবে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয়ে গেলে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর বাতাসে যাবে না, তখন আর বৃষ্টির কারণ হতে পারে না। নাইট্রোজেন অক্সাইডে অটোমোবাইল ইঞ্জিন থেকে সম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইডকে পাওয়া রূপান্তরের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়। এক্ষেত্রে তোমার পাওয়া হিসেবে অ্যানাডিয়াম পেন্টঅক্সাইড কাজ করে। তো যখনও তোমার এটা হাইড্রোকার্বন CHHY, তো যখনও হতে পারে এক্সের মান যখনও সংখ্যা হতে পারে। কার্বন অক্সিজেন দ্বারা কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন সাথে উৎপন্ন হয়। এছাড়া পাওয়ার প্ল্যান্ট থেকে নির্গত নাইট্রিক অক্সাইডকে অ্যামোনিয়া দ্বারা বিজারিত করে নাইট্রোজেন গ্যাস রূপান্তরিত আবার বাতাসে দিলে তখন আরও বাতাসের জন্য এটা লাভ হবে। আজকে অনেকক্ষণ যাবৎ তোমাদের নিয়ে আজকে আলোচনা করলাম। ক্লাসটা 11টায় দেওয়ার কথা ছিল, আসলে বুঝছো তো অনলাইনের বিভিন্ন সমস্যা থাকে, কারণটা আরও ডিস্টার্ব থাকে, সেজন্য আমরা একটু লেট করছি। যা হোক, যারা ধৈর্য ধরে ক্লাসে আসো তাদেরকে ধন্যবাদ। যারা ক্লাসে থাকতে পারে নাই তাদের জন্য চিন্তার কিছু নেই, তারা আবার পরবর্তীতে এই ক্লাসটা রেকর্ডেড হয়ে যাবে, তোমার ফেসবুক পেজে থাকবে, আমি অন্য পেজেও দিয়ে দিতে চেষ্টা করব। তোমরা যেখানেও থাকো, আমার নিজস্ব পেজও থাকতে পারে, আমার ওয়ালও থাকবে, আমার একটা গ্রুপ আছে, তোমার রানিয়াট কলেজের একটা গ্রুপ আছে, গ্রুপও থাকবে। তো বিভিন্ন গ্রুপে থাকবে, যে কোনো জায়গায় তোমরা ক্লিক করবে আমার এই ক্লাসটা হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের কলেজে যারা ছাত্রছাত্রী আছো এবং যারা আমার সাথে যুক্ত আছো তাদের জন্য, যারা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আমি ক্লাসের PowerPoint ফাইলটা দিয়ে দিছি। আর যারা এখনও PowerPoint অ্যাপসটা
সেট করে নেয় তারা সেট করে নিবা, এবং এখানে খুব সুন্দর করে নোট আকারে তোমরা পড়ে নিতে পারবা। আমার মনে হয় এই নোটটা যদি তোমরা ভালো করে ফলো করো তোমাদের নম্বর খাটানো অসম্ভব হয়ে পড়বে। যা হোক, সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী হলে। নির্দেশনা পর্যন্ত মনে হয় কিছুদিন ক্লাস অফ থাকবে। অফ থাকলেও অসুবিধা নাই, আমি আমার ক্লাসগুলি ক্লাস চালিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা আমার নিজস্ব পেজ আইসিটি ক্লিনিকে থাকবে, ওখান থেকে তোমরা দেখতে পারো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। আর তোমরা যথাসম্ভব এই ক্লাসটা দেখার চেষ্টা করবে। খোদা হাফেজ।